পয়লা সেপ্টেম্বর 2026 এবছরের ক্যালেন্ডারের এই তারিখটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন জুলাই মাসের অন্তিম লগ্নে এসে হঠাৎ করে সেপ্টেম্বর মাসের প্রথম দিনের কথা কেন বলছি। তাই তো আসলে গত 20শে জুলাই তারিখে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এমন একটা ঘোষণা করেছেন যা জানলে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কি সেই ঘোষণা? আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি স্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হবে। আর তাই আজকের যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় এর অনুষ্ঠানটা এই সুখবরটা দিয়েই শুরু করলাম আমরা। নমস্কার, আমি সুজয় নীল। আপনাদের পছন্দের এই অনুষ্ঠানের আরও একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি আপনাদের টিভির পর্দায়। বাংলা ভাষা, যে ভাষার জন্য লড়াই করে শহীদ হয়েছেন বহু মানুষ, যে ভাষায় এখনো সারা পৃথিবীর 27 কোটি মানুষ কথা বলেন, সেই ভাষায় যেন ক্রমশ নিজের জৌলুস হারিয়ে ফেলেছিল। এবার সেই জৌলুসকে ফিরিয়ে আনতেই তৎপর হলো আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে চেয়েছিলেন এবং বাংলা ভাষাকে সর্বস্তরে গুরুত্ব দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই শ্রী অমিত শাহের সেই প্রস্তাবকে সম্মান জানিয়েই আগামী পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তরের সরকারি কাজকর্ম, দাপ্তরিক নথি এবং চিঠিপত্রে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। মূলত সরকারি পরিষেবা এবং প্রশাসনিক ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সরকারি যোগাযোগের ক্ষেত্রে অবশ্য বাংলা এবং হিন্দি দুই ভাষা ব্যবহারের সুযোগ থাকবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়, তাই আমাদের তরফ থেকেও সাধুবাদ রইল সরকারের এই সিদ্ধান্তের প্রতি। এবার কথা বলার পালা ইন্ডিয়ান রেলওয়েকে নিয়ে। এই জুলাই মাসেই হাইড্রোজেন ট্রেনে চেপে নতুন যুগে ঢুকে পড়ল ভারতীয় রেল ব্যবস্থা। গত 17ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় জিন্দ রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। রেল মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে প্রচলিত ডিএমইউ ট্রেনের মতো এই হাইড্রোজেন ট্রেন ডিজেলে চলে না, আবার ইএমইউ বা মেমু ট্রেনের মতো ওভারহেড বৈদ্যুতিক তার থেকেও শক্তি সংগ্রহ করে না। তবুও এই হাইড্রোজেন ট্রেন মূলত একটা বৈদ্যুতিক ট্রেন, যেখানে হাইড্রোজেন ফিউল সেলের মাধ্যমেই ট্রেনের ভেতরেই বিদ্যুৎ উৎপন্ন হবে। উচ্চ চাপের ট্যাঙ্কে সংরক্ষিত এই হাইড্রোজেন ফুয়েল সেলের ভিতরে বাতাস থেকে নেওয়া অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করানো হয়। এই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ট্রেনের বৈদ্যুতিক মোটর চালায়। আর যেহেতু এখানে কোনো দহন প্রক্রিয়া নেই, তাই এর ফলে কেবল জলীয় বাষ্প আর তাপ উৎপন্ন হয়। অর্থাৎ এই হাইড্রোজেন ট্রেন চললে পরিবেশ দূষিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। জানা যাচ্ছে 10 কোচের এই হাইড্রোজেন ট্রেন তৈরিতে প্রায় 80 কোটি টাকা খরচ হয়েছে। প্রথম পর্যায়ে এই ধরনের 35টা ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করা এই হাইড্রোজেন ট্রেনটা আপাতত হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে 89 কিলোমিটার পথে যাতায়াত করবে। ট্রেনটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার এবং সেটা যাত্রাপথে 12টা ছোট বড় স্টেশনে থামবে। তবে হাইড্রোজেন ট্রেনের টিকিটের দাম সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। মাত্র 5 টাকার টিকিট কেটে এই ট্রেনে চাপা যাবে, আর সর্বোচ্চ ভাড়া হবে 25 টাকা। তাই বলাই যায় এই হাইড্রোজেন ট্রেন এখন ভারতীয় রেলওয়ের মুকুটে একটা নতুন পালক যোগ করলো। আমরা আশা রাখব পশ্চিমবঙ্গের রেলপথেও খুব তাড়াতাড়ি এই হাইড্রোজেন ট্রেনের দেখা মিলবে। এইবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। জুলাই মাসের 26 তারিখটা কিন্তু ভারতবর্ষের জন্য ভীষণই ঐতিহাসিক একটা দিন, কারণ 1999 সালের এই দিনেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি অনুপ্রবেশকারীদের কার্গিল থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত করেছিল। তাই ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহস, দেশপ্রেম এবং পেশাদারিত্বের প্রতীক হিসেবে এই দিনটা সারা ভারতবর্ষ জুড়ে কার্গিল বিজয় দিবস নামে পালন করা হয়। কিন্তু ঠিক কি ঘটেছিল 1999 সালে? 1999 সালের মে মাসে পাকিস্তানের সেনাবাহিনী এবং জঙ্গিরা গোপনে জম্মু এবং কাশ্মীরের কার্গিল, দ্রাস, বাটালিক সহ বিভিন্ন উচ্চ পার্বত্য অঞ্চলের চূড়াগুলোকে দখল করে নেয়। ঠিক তখনই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন বিজয়। কিন্তু এই অপারেশনে ভারতীয় সেনাবাহিনী ছিল প্রতিকূল পরিস্থিতিতে। 18,000 ফুটেরও বেশি উচ্চতায় তুষারাবৃত পাহাড়ে তীব্র ঠান্ডার মধ্যে যুদ্ধ করতে হয়েছিল ভারতীয় সৈনিকদের। টাইগার হিল, টলোলিং এবং দ্রাস সেক্টরের মতো একের পর এক প্রতিকূল জায়গায় তুমুল যুদ্ধ হয়। প্রায় 2 মাস ধরে চলা এই যুদ্ধে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং 527 জনেরও বেশি ভারতীয় সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করেন এবং হাজারেরও বেশি জওয়ান আহত হন।
তবে শেষ অবধি ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাহস, দক্ষতা এবং আত্মত্যাগের মাধ্যমে ভারতবর্ষ নিজের প্রতিটা অবস্থান পুনর্দখল করতে সক্ষম হয়। 26শে জুলাই তারিখে পাকিস্তানের সেনাবাহিনী এবং অনুপ্রবেশকারীরা পুরোপুরি পিছু হটতে বাধ্য হয়। ভারতবর্ষের এই বিজয়ের নেপথ্যে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দৃঢ় নেতৃত্ব এবং সেনাপ্রধানদের কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতি বছর কার্গিল বিজয় দিবসে সারা দেশ জুড়ে শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান হয়। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই কার্গিল বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এবং নিরাপত্তা কখনো বিনামূল্যে আসে না। দেশের সীমান্তে প্রতিদিন অসংখ্য সেনা নিজেদের পরিবার থেকে দূরে থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাঁদের ত্যাগ, শৃঙ্খলা এবং দেশপ্রেমের কারণেই আমরা নিশ্চিন্তে জীবন যাপন করতে পারি। আপনারা সকলেই কবি কাশিরাম দাসের নাম শুনেছেন। মহাভারতের বাংলা অনুবাদক এই মহাকবির জন্ম হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে একটা গ্রামে। আজ সেই পুণ্যস্থান আপনাদের ঘুরিয়ে দেখাবেন জ্যোতি বিশ্বাস। বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে তার কাজ আপনারা নিয়মিত দেখতে পান বাংলা ও বাংলার প্রকৃতি চ্যানেলে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। দেখুন তো বইটি চিনতে পারেন কিনা, কাশিদাসী মহাভারত। আপনারা জেনে অবাক হবেন, কাশিরাম দাস যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে বসে এই মহাভারত রচনা করেছিলেন, আমি এখন সেই জায়গাটিতে রয়েছি। কোথায় অবস্থিত এই জায়গাটি বলুন? সিঙ্গি গ্রাম। সিঙ্গি গ্রামটি ঠিক কোথায়? কাটোয়া মহকুমা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। তো এই জায়গায় বসে 400 বছর আগে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিলেন। এবার আমরা আরো কাশিরাম দাসের বংশ সম্পর্কে অল্প কিছু জানব। সেটা জানতে গেলে আমরা এই যে মন্দিরটার দিকে একটু তাকাবো ভালো করে। দেখুন উপরে আরো 3টি মূর্তি দেখা যাচ্ছে। একেবারে উপরে দেখতে পাচ্ছি কমলাকান্ত দাস। কমলাকান্ত দাস কে? কাশিরাম দাসের পিতা। কাশিরাম দাস ছিলেন 3 ভাই। মধ্যে বসে রয়েছেন মধ্যম ভ্রাতা, তাহলে জ্যেষ্ঠ ভ্রাতাকে কৃষ্ণ দাস মূর্তি দেখতে পাচ্ছেন, এবং এ পাশে দেখতে পাচ্ছেন গদাধরকে। গদাধরকে ছোট ভাই। আসলে কি বলুন তো, এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি কিন্তু একটি স্মৃতি রক্ষা কমিটি তৈরি করেছিল, কোনো সরকারি উদ্যোগে নয়। কাশিরাম দাস স্মৃতি রক্ষা সমিতি। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আপনারা এই স্মৃতি রক্ষা কমিটি কেন তৈরি করতে গেলেন? আমাদের উদ্দেশ্য ছিল যে কাশিরাম দাসের রচিত মহাভারত বাংলা তো বটেই, বাংলার বাইরেও সমাদৃত, বহুলভাবে সমাদৃত। তা সেই কথা শুনে বা কাশিরাম দাসের মহাভারত পড়ে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলা তথা বাংলার বাইরে থেকে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষজন এখানে আসছেন কাশিরাম দাসের যে জন্ম ভিটে সেটা দেখার জন্য আসছেন। এই যে ভিটেটার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ভিটেটা কাশিরাম দাসের এখনো পর্যায়ে নামাঙ্কিত 2 শতক ভিটে। আমরা তখন দেখলাম আচ্ছা যে বিভিন্ন মানুষজন আসছেন, এসে দেখে এখানে একটা ভগ্নস্তূপ দেখছেন, পাশে ভগ্নস্তূপ দেখছেন, জঙ্গল মানে সাপ খোপ রয়েছে। আমরা তখন ভাবলাম এরা যখন একটা পুণ্যভূমিতে যখন আসছেন, তখন সেই পুণ্যাত্মাদের তারা একটু দর্শন করবে। আচ্ছা, সেই উদ্দেশ্যে আমরা গ্রামের মানুষজন একত্রিত হয়ে এই কাশিরাম দাস স্মৃতিসৌধটা তৈরি করেছি। আপনাদের উদ্যোগকে আমরা প্রত্যেক বাঙালির সাধুবাদ জানাই। ধন্যবাদ। আপনি একটি ভগ্নস্তূপের কথা বলছিলেন, সেই ভগ্নস্তূপটি কোথায়? ভগ্নস্তূপ হচ্ছে আমার ডান দিকে রয়েছে কাশিরাম দাসের বাড়ি। এই দেয়ালগুলো কিন্তু সেই আগের দিনেরই দেওয়াল, একবারে জরাজীর্ণ। একবারে জরাজীর্ণ। ডান দিকটা একটু রেনোভেট করা হয়েছে। আচ্ছা, এই পুরো বাড়িটাই ওনাদের। কি কি রয়েছে? এখানে রয়েছে দেখুন কাশিরাম দাসের যে ঘর, সেই ঘরের মধ্যে একটি দেখুন কুলুঙ্গি রয়েছে। তাহলে ধরতেই পারি এখানে প্রদীপ জ্বলছে। অবশ্যই এখানে একটা জানলার ডিজাইন রয়েছে। অনেক পুরনো। হ্যাঁ, এখনকার ইট নয়, এটা কিন্তু আমরা সহজে দেখলেই বুঝতে পারছি। এটা হচ্ছে চুন সুরকি দিয়ে আচ্ছা এগুলো গাঁথা হয়েছে। আকারগুলো কিন্তু স্যার, ইটের আকারগুলো কিন্তু খুব ছোট ছোট। হ্যাঁ, ছোট 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 একদম তৎকালীন এটা হতো। ডান পাশে এই গর্তটা কি? একটা খুব মানে ভালো প্রশ্ন করেছেন।
এই গর্তটা হচ্ছে কাশিরাম দাসের যে মানে মূল্যবান জিনিস, যেটা মানে গুপ্তধন যাকে বলে, সেইটা একটা সময়ে উনি এখানে একটা ঘর করে তার হচ্ছে উপরে ঢালাই দিয়ে সেটা রেখেছিলেন। সেটা হচ্ছে মহামূল্য সম্পদ কাশিরাম দাসের মহাভারত। এখানে রাখার প্রয়োজন হলো কেন? সেই সময়ে আমাদের এখানে বর্গী হামলা হয়েছিল, মানে যাকে যেভাবে অত্যাচার সম্ভব করতেন এবং সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা। কাশিরাম দাস দেখলেন যে ঠিক আছে, আমার যা হয় হোক, হ্যাঁ, আমার যে মূল্যবান সম্পদ সেটা যেন আমার কাছ থেকে হস্তান্তর হয়। মূল্যবান সম্পদ বলতে আপনি মহাভারতের কথা? মহাভারত ম্যানুস্ক্রিপ্ট, মহাভারতের ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ, যে ম্যানুস্ক্রিপ্টটা আমার সৌভাগ্য হয়েছিল, আমি সম্ভবত মানে একমাত্র ব্যক্তি সেই ম্যানুস্ক্রিপ্টটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা কিন্তু স্যার বঙ্গীয় সাহিত্য পরিষদে এখনো সযত্নে রক্ষিত আছে। আচ্ছা স্যার, এই কাশিরাম দাসকে নিয়ে এখানে কি কোনো মেলা বা কোনো অনুষ্ঠান হয়? একদম প্রতি বছর শীতের দিকে 21শে পৌষ থেকে 25শে পৌষ এই কটা দিন ব্যাপী মেলা হয়। ওহো, তাহলে দর্শনার্থীরা তো ওই আসতে পারেন, অবশ্যই অবশ্যই আসতে পারেন, থেকে আসতেই পারেন। তা কোনো প্রতিষ্ঠান তৈরি হয়েছে কাশিরাম দাসের নামে? কাশিরাম দাসের নামে প্রতিষ্ঠান তো অবশ্যই আছে, অনেক আছে। সর্বোপরি আমরা গর্বের সঙ্গে বলি যে 1961 সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এই গ্রামে পদার্পণ করেছিলেন এবং এই ভিটেই তিনি এসেছিলেন। উনি একটা স্মৃতি, তাঁর নামাঙ্কিত একটি পাঠাগার, কাশিরাম দাস স্মৃতি পাঠাগার, যেটা আমাদের ওই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে, সেটা একটা গ্রন্থাগার হিসাবে, সরকারি স্পন্সর্ড লাইব্রেরি হিসাবে এখন চলছে। তো আপনারা কি চাইছেন? এই ভগ্ন স্তূপকে নিয়ে বুকে করে আগলে রাখতে চাইছেন না কি চাইছেন আমাদের একটু বলুন তো। অ্যাকচুয়ালি বুকে করে তো নিয়ে রাখতে চাইছি এবং আরও উন্নয়নমূলক কাজ হোক, এটা সে উদ্দেশ্যে আমরা ভীষণভাবে চেষ্টা করেছি। দীনবন্ধু দাস মহাশয় এবং আমরা গ্রামের 5 জনায় মিলে এবং সরকারি উদ্যোগে বিডিও, এসডিও এবং জেলা পর্যন্ত আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় সেটা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি। আমার দর্শক বন্ধুরা যারা আমাদের এই আলোচনাটা এতক্ষণ ধরে শুনলেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আসুন এই পুণ্যভূমিতে, পুণ্য লাভ করে যান। এবং কি বলুন তো, আপনারা আসলে 10 জনের সামনে এটা প্রচার পেলে এ সমস্যা কিন্তু স্যার কোনো সমস্যাই নয়। একদম একদম, সব সমস্যার সমাধান রয়েছে এবং এ তো ছোট সমস্যা। তো সুতরাং আমাদের ইচ্ছা, বাঙালির ইচ্ছা, কাশিরাম দাসের এই পুণ্যভূমিকে পুনঃপ্রতিষ্ঠিত করবে কিনা, একদম নবরূপে চাইছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে আরো অনেকদিন বেঁচে থাকুক এই স্মৃতি স্তম্ভ, হ্যাঁ, আপনারা আগলে রেখেছেন। তো আপনাদের অজস্র ধন্যবাদ জানাবো। হ্যাঁ, অজস্র ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, যারা এত কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা স্যার, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা, ইতিহাসের পাতা তো উল্টে ফেললাম, এবার একটা মানবিকতার গল্প বলি। 29শে জুলাই সারা বিশ্ব জুড়ে টাইগার ডে পালন করা হয়। এবার বাঘের কথা শুনলেই আমাদের হয় জঙ্গলের কথা মনে পড়ে, নয়তো সার্কাসের, আর নয়তো চিড়িয়াখানার। কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে এমন একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল যে বাঘের গর্ভ থেকে জন্ম নিয়েও বড় হয়েছিল মানুষ বাবা মায়ের কাছে। হ্যাঁ, সে মানুষের হাতেই খেত, মানুষের পাশেই ঘুমোতো। সালটা 1970। ওড়িশার সিমলিপাল জঙ্গলের খৈরি নদীর ধারে একটা বড়সড় আকৃতির বিড়ালকে দেখতে পান আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ। তবে বিড়ালটার কাছে গিয়ে তারা বুঝতে পারেন ওটা আদতে একটা বাঘের বাচ্চা। সেই সময় সিমলিপাল জঙ্গলের আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন সরোজ রায়চৌধুরী নামের এক ফরেস্ট সার্ভিস অফিসার। তাই সকলে মিলে ওই বাঘের বাচ্চাটিকে নিয়ে উপস্থিত হন সরোজবাবুর যোশীপুরের বাংলোয়। অসহায় বাচ্চাটাকে দেখে ভীষণই মায়া হয় সরোজবাবুর স্ত্রী নিহার নলিনী দেবীর। তাই ওরা দুজনে মিলে ওই বাঘের বাচ্চাটাকে নিজেদের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু বাচ্চাটাকে খৈরি নদীর ধারে পাওয়া গেছিল, তাই ওর নামকরণ করা হয়েছিল খৈরি। তারপর থেকে প্রতিদিন আমুলের গুঁড়ো দুধ মোড়ানো মাটনের পিস খৈরিকে নিজের হাতে খাইয়ে দিতেন নিহার নলিনী দেবী। খৈরির একটা অদ্ভুত স্বভাব ছিল, তার মানুষ মা নিহার নলিনী দেবী যদি ওকে খাইয়ে না দিতেন তবে ও কোনো খাবার মুখেও তুলত না। এমনকি খৈরি রাত্রিবেলাতেও নিজের মানুষ মা বাবার সঙ্গে একই ঘরে শুতো। ওকে অন্য কোথাও শোয়ানোর চেষ্টা করা হলে হাঁক পেড়ে পেড়ে সবার মাথা খারাপ করে দিত। তবে খৈরি খানিকটা বড় হওয়ার পর সরোজবাবু এবং নলিনী দেবী ওকে বহুবার জঙ্গলে ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকবার সন্ধে নামার আগে বাড়ির গেটের কাছে এসে হাঁক পাড়ত খৈরি। সে যেন বলতে চাইতো, গেট খোলো, আমি বাবা মায়ের কাছেই থাকবো।
কিন্তু আচমকাই একদিন একটা জংলি কুকুর খৈরিকে কামড়ে দিল, আর সেখান থেকে রেবিস বা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা গেল সে। খৈরির এই আচমকা মারা যাওয়ার শোকটা মন থেকে মেনে নিতে পারেননি অফিসার সরোজ রায়চৌধুরী। ফলে 1981 সালে খৈরির মারা যাওয়ার কিছু মাসের মধ্যেই সরোজবাবুও মারা যান, আর নিহার নলিনী দেবী সন্তান বিয়োগের শোক নিয়েই পাড়ি দেন বৃদ্ধাশ্রমে। তিনিও নাকি মৃত্যুশয্যায় শুয়ে খৈরিকেই খুঁজেছিলেন বারংবার। আসলে ভালোবাসা পেলে বনের সবচেয়ে হিংস্র প্রাণীও যে বদলে যেতে পারে, খৈরি তার সবচেয়ে বড় প্রমাণ। তাই ভালোবাসা এই বিষয়টা বড়ই অদ্ভুত, বড়ই ম্যাজিক্যাল। আর এই ভালোবাসা বিষয়টা যদি শিক্ষার প্রতি থাকে, তাহলে কিন্তু মানুষ যে কোনো অসাধ্য সাধন করতে পারে। কেন বলছি এমন কথা? তার জন্য আপনাদের জানতে হবে গুজরাটের জিগিশা টেলরের গল্পটা। প্রায় 16 বছর ভারুচের একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্সের লেকচারার হিসেবে পড়িয়েছিলেন জিগিশা দেবী, কিন্তু পারিবারিক দায়িত্ব সামলাতে 2019 সালে তিনি সেই চাকরি ছেড়ে দেন। 2 বছর পর 2021 সালে জিজ্ঞাসা দেবীর ছেলে আদিত্য আইআইটি ম্যাড্রাসের অনলাইন বিএসসি কোর্সে ভর্তি হন। ছেলের অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার প্রস্তুতি দেখে জিজ্ঞাসা দেবীর মনে পড়াশোনার প্রতি ভালোবাসাটা আবারও জেগে ওঠে। তাই ছেলের উৎসাহে তিনি 2022 সালে ওই একই পাঠ্যক্রমের ডিপ্লোমা কোর্সে ভর্তি হন। প্রতিদিন ভোর 4:30 উঠে সকাল 7টা পর্যন্ত পড়াশোনা করতেন জিজ্ঞাসা দেবী। তারপর সংসারের দায়িত্ব সামলে সময় পেলেই আবারও বই আর ল্যাপটপ নিয়ে বসে পড়তেন। ছেলে আদিত্য ওই কোর্সে আগে থেকেই ভর্তি হওয়ায় অনলাইন এক্সাম, ভাইভা, অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন বিষয়ে ছেলের থেকে পরামর্শ নিতেন জিজ্ঞাসা দেবী। এইভাবেই চলে মা ছেলের শিক্ষার সফর। অবশেষে আসে কনভোকেশনের দিন। এবার জিজ্ঞাসা দেবী ছিলেন ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থী, আর তার ছেলে আদিত্য ছিলেন ডিগ্রি কোর্সের ছাত্র। তাই তাদের দুজনের বসার জায়গা ছিল আলাদা আলাদা জায়গায়। কিন্তু কনভোকেশন অনুষ্ঠান চলাকালীন আদিত্যর এক সহপাঠী তার মায়ের গল্প শুনে আয়োজকদের কাছে অনুরোধ জানান যাতে মা ও ছেলে একসঙ্গে মঞ্চে উঠে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। সেই অনুরোধ গ্রহণ করা হয়, আর তারপরেই তৈরি হয় সেই স্মরণীয় মুহূর্ত। একই মঞ্চে দাঁড়িয়ে মা জিজ্ঞাসা দেবী এবং ছেলে আদিত্য তাদের আইআইটিয়ান পরিচয় অর্জন করেন। আর জিজ্ঞাসা দেবীর এই সাফল্য গোটা দেশকে বুঝিয়ে দেয় ভালো কাজ শুরু করার কোনো বয়স সীমা হয় না। তাই যদি ভালো কিছু করতে মন চায় তাহলে জাস্ট শুরু করে দিন, বাকিটা আপনা আপনিই হয়ে যাবে। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্নপত্র নিয়ে নেট দুনিয়াতে বেশ হইচই হয়েছে। স্নাতক স্তরের এই অভিনব প্রশ্নপত্র তৈরির পিছনে শিক্ষকদের চিন্তাভাবনা ঠিক কী ছিল, দেখুন শব্দবাজি সেগমেন্টে। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় আমরা কত রকম কাণ্ড কারখানা দেখতে পাই। এই সপ্তাহখানেক মতো হলো একটা প্রশ্নপত্র, বাংলা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরে বেড়াচ্ছে, ভাইরাল হয়েছে। তো আমরা উৎস খোঁজ করলাম, সবাই উৎস দেখেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষার 2026 প্রশ্নপত্র আমার হাতে ঠিক এই মুহূর্তে ধরা রয়েছে। যদিও প্রশ্নপত্রের একটা অংশ আমি এখানে এসে বুঝতে পারলাম যে সেটা ভাইরাল হয়েছে, তার নিচের একটা অংশ বা পিছনের পাতায়ও যে কিছু একটা আছে, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসেনি। প্রশ্নপত্র যেটুকু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম, খুব চমকেই আমরা গিয়েছিলাম যে বাংলার প্রবেশিকা পরীক্ষায় এমন একটা রয়েছে যা খানিকটা কবিতার মতন, যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে তার পাখিদের কথোপকথন, অর্থাৎ সম্পূর্ণ বানিয়ে লেখার জায়গা। আবার সরাসরি টেক্সট থেকে সাহিত্য পড়া বা সিনেমা দেখা সবচেয়ে শক্তিশালী নারী চরিত্র, মানে যার পড়েছে বা দেখেছে তাকে বাস্তব থেকে লিখতে হবে। এরকম একটা মিশেলের পিছনে ভাবনা চিন্তা আপনাদের কী ছিল? আপনারা যদি দেখেন যে এই রকম ধরনের প্রশ্নপত্র কিন্তু আমরা গত বেশ কয়েক বছর ধরে প্রবেশিকা পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আমরা করছি। আর একই সঙ্গে যে আমাদের স্নাতকোত্তর স্তরের যে প্রবেশিকা পরীক্ষা, তার প্রশ্ন যখন আপনারা দেখবেন তখন কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। এই পার্থক্যের জায়গাটা এখানেই যে যখন স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন আমরা তৈরি করছি, সেটা মূলত যারা ক্লাস 12 পাশ করে আসছে এবং এসে প্রথম উচ্চশিক্ষার দরজায় কড়া নাড়ছে, এরকম ছাত্রদের জন্য আমরা প্রশ্নটা তৈরি করছি। ফলে তারা অল্প বয়স্ক, তাদের পঠন পাঠনের জগৎ ততটা সম্প্রসারিত নয়। কিন্তু পাশাপাশি আর একটা কথা মাথায় রাখতে হবে যে তারা পশ্চিমবঙ্গের এমনকি তার বাইরেরও বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রী, সমাজের বিভিন্ন স্তর থেকে আসা ছাত্রছাত্রী, তাদের যে সাংস্কৃতিক পটভূমি সবার কিন্তু একরকম নয়। ফলে সবাই লিখতে পারবে এমন ধরনের প্রশ্ন কিন্তু
প্রথম কথা আমাদের দিতে হবে। দেখুন, ওরা যে পড়াশুনো করেছে তার এক ধরনের মূল্যায়ন কিন্তু 12-এর পরীক্ষায় হয়ে গেছে, তাদের মার্কশিটে সেই মূল্যায়নের স্বাক্ষর রয়েছে। কিন্তু তার বাইরে ওদের চিন্তাভাবনার জগৎটা কতটা সম্প্রসারিত হলো, কতটা চিন্তা করতে শিখলো, এবং ভাষার মধ্যে দিয়ে সেই চিন্তার প্রতিফলন করার যে দক্ষতা সেটা কতটা অর্জন করলো, আমরা এই প্রবেশিকা পরীক্ষায় কিন্তু মূলত সেটাই পরীক্ষা করি। বিশেষত আমাদের এই দুটি বিষয়ের অর্থাৎ স্নাতক আর স্নাতকোত্তরের যে প্রশ্নপত্রের যে ফারাক, সেটি 3 বছরের ওপর নির্ভরশীল। 3 বছর তারা কিভাবে পড়ছে, এবং আরও একটি বিষয় যে যারা যখন স্নাতকোত্তর পড়তে আসছে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, এবং এখানে যখন স্নাতকোত্তর ভর্তি হচ্ছে যারা ইন্টারনাল স্টুডেন্ট, বিভাগেরই ছাত্রছাত্রী, তারা সরাসরি এখানেই ভর্তি হচ্ছে। ফলে সেই ক্ষেত্রেও সেই প্রশ্ন এমনভাবেই করতে হয় বা আমরা করে থাকি যেখানে একটা সামঞ্জস্য রক্ষা করা যায়। শেষ পর্যন্ত এই পরীক্ষার মাধ্যমে যেই মেরিট লিস্ট বেরোবে তাতে কতজন বাংলা নিয়ে পড়বেন সেই বিষয়ে একটু সেটা একটা বিতর্কিত বিষয়। যে অংশটুকু আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সুবাদে, তার পরের অংশটাও বেশ গুরুত্বপূর্ণ। বাংলা বানানে মূর্ধন্য নয়ের ব্যবহার, তারপর সেবার দ্বন্দ্ব সমাস। মূর্ধন্য নয়ের ব্যবহার তো স্কুল পর্যায়েই গণ্ডগোলটা হয়, সেখানে এই পর্যায়ে এসে মনে রাখা, তাকে ব্যবহার করা, তার আগে তো ভিত তৈরি করতে হবে। সেই জায়গায় কি কি ভুল হয়তো আপনাদের চোখে পড়ে যখন প্রবেশিকা পরীক্ষায় যারা এসেছে তাদের ক্লাস নিতে গিয়ে বুঝতে পারেন গোড়ায় প্রচুর গলদ রয়েছে? একদম ক্রমশ বাংলা বানান সম্পর্কে ছেলে মেয়েদের বোধ ক্রমশ তলানির দিকে চলে যাচ্ছে। বাংলা বানানের ভুল হওয়ার মাত্রা, সেটা যদি ধরি, আগে ধরা যাক হ্রস্ব দীর্ঘ, হ্রস্বী দীর্ঘী, নয়ের পার্থক্য এগুলো ছিল, এখন আরও খারাপ অবস্থায় চলে গেছে। সেটাকে বোধহয় মাপ করতে গেলেও খুব হিমশিম খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এই যে প্রশ্নগুলোর কথা বললেন, এইগুলো ওদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের সিলেবাসেই ছিল। সিলেবাস ভিত্তিক পড়াশুনোর যে চর্চা, সেটার একটা পরীক্ষণ আর কি আমরা করতে চেয়েছি। আমরা আপনাদের প্রশ্নপত্রের মধ্যে মাঝে মাঝেই কিন্তু বানানের বিষয়টাকে রাখবার চেষ্টা করি, তার কারণ এটা তো খুব একটা বেসিক জায়গা যে যারা বাংলা নিয়ে পড়াশোনা করবে শুদ্ধভাবে ভাষাটাকে লিখবার দক্ষতা তারা অর্জন করবে। সাহিত্যের বোধ তো পরে তৈরি হবে, কিন্তু ভাষার দক্ষতাটা খুব জরুরি। ফলে প্রথম কথা হচ্ছে যে বানানের জায়গাটা নিয়ে কিন্তু আমরা ওদের সঙ্গে নিয়মিত আলোচনা করি। যখন প্রথম দিকের ক্লাসগুলো হয়, আমি শুধু নয়, আমাদের একাধিক শিক্ষক ওদের সঙ্গে কিন্তু বানান নিয়ে কথা বলেন। ধরুন, বানান নিয়ে যে কিছু কিছু চমৎকার বই রয়েছে বাংলা ভাষায়, খুবই যেগুলো পড়তে ভালো লাগবে ওদের। যেমন একটা বই এই মুহূর্তে আমার মনে পড়ছে, বানানের ছড়া, দেব সেনাপতির লেখা। আমরা বলি ওদেরকে পড়তে, এবং বানান নিয়ে অনেক কটা ক্লাস প্রথম দিকে আমরা নিই আর কি, যেখানে বানান নিয়ে আলোচনা হয়। আর একটা হচ্ছে ঠিক এরকমভাবেই কোনো না কোনো বিষয় আমরা লিখতে দিই। ফলে লেখার ক্ষেত্রে লেখার যে দক্ষতাটা, সেটা খানিকটা তৈরি করার চেষ্টা করি। গত কয়েক বছরে আপনাদের মাথায় আছে যে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল যে আপনাদেরও বেশ আকর্ষণীয় বা চিত্তাকর্ষক উত্তর আপনারা পেয়েছিলেন? চিত্তাকর্ষক উত্তরের কথা যদি বলতে হয়, যেমন এবারের প্রশ্নেই ধরুন আছে যে পথের পাঁচালীর দুর্গার সঙ্গে কাল্পনিক ট্রেন সফর। এখানে আমি উত্তর ডিসক্লোজ করব না, সেটা যেহেতু গোপনীয়তার বিরোধী হবে, কিন্তু এরকম ভাবনা চিন্তাও দেখেছি যেখানে উপন্যাসে দুর্গার যে পরিণতি, সেই পরিণতি কিন্তু ছেলেমেয়েরা ভাবছে না, বরং যে পরিণতি হলে ভালো হতো তেমনটা ভাবতে চাইছে। এইরকম সৃষ্টিশীল উত্তরও কিন্তু আমরা পাচ্ছি। যে আলোচনা হলো তা শব্দবাজি ভিতটাকে আরও একবার সামনে এগিয়ে নিয়ে আসছে। যতকাণ্ড সোশ্যাল মিডিয়ায় যতবারই প্রত্যেকটা পর্বে আমরা শব্দবাজির কথা বলি বা বাংলা শব্দের গল্প বলি আমি, তার সঙ্গে সঙ্গে শব্দবাজির নিজস্ব অভিনব মজার কিছু বাংলা শব্দের খেলাও দিই। আমাদের অনেক খেলার মধ্যে একটা খেলার নাম বর্ণচোরা, সেই খেলাটা এই পর্বে দিচ্ছি। বর্ণচোরা খেলায় চিহ্নগুলো থাকে, বর্ণগুলোকে আমি লোপাট করে দিয়েছি। তাই বর্ণ কোন বর্ণ কোন জায়গায় বসবে সেটাকে আন্দাজ করে শব্দটাকে ঠিকভাবে চিনতে হয়, অর্থাৎ বানানটাকে জানতে হয়। একটা উদাহরণ দিচ্ছি স্ক্রিনে।
এইবার এই উদাহরণটাকে মাথায় রেখে পরপর 3টে আমি বর্ণচোরা দিচ্ছি। আপনাকে উত্তর পাঠাতে হবে ইমেল করে। ডিডি বাংলা সোশ্যাল মিডিয়া @gmail.com এই হচ্ছে আমাদের ইমেল আইডি, সেখানে উত্তর পাঠাবেন। গত সপ্তাহে যারা যারা ঠিক উত্তর দিয়েছিলেন আর গত সপ্তাহে খেলার উত্তর এই স্ক্রিনে দিলাম। বাংলা ভাষার এরকম প্রশ্নপত্র আরও ভাইরাল হোক, এরকম আরও অনেক বাঙালিকে আমরা যেন পাই যারা বাংলা বানান সম্পর্কে ওয়াকিবহাল, যারা জানে ঠিক মতো বাংলা ভাষার ব্যবহার কিভাবে করতে হয়। তবে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনা আপনি ভালো হবে না, তার জন্য প্রয়োজন পড়বে আপনাদের মূল্যবান মতামতের। তাই যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় এর আজকের এই পর্ব কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না, কিন্তু মেইলও করতে পারেন। আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার কন্টেন্টও আমাদের পাঠাতে পারেন ডিডি বাংলা সোশ্যাল মিডিয়া @gmail.com এ। আর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে কিন্তু ভুলবেন না। ফিরে আসছি পরের সপ্তাহে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।